आप बंगाली हिंदू दुर्गा पूजा में मांस खाते हो, मछली खाते हो, ये ठीक नहीं है। কোট আনকোট এই মেসেজটা আমাকে একজন পাঠালেন। কয়েকদিন আগে দুর্গাপুজো আর নবরাত্রি নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম সেখানে। এবং শুধু এই মেসেজটি কিন্তু নয়, এরকম ধরনের বেশ কিছু মেসেজ আমি রিসিভ করেছি। কেউ বলছেন যে নিরামিষ খাওয়া নাকি আস্থার, হিন্দুদের আস্থার বিরুদ্ধে, সনাতন ধর্মের বিরুদ্ধে, এতে নিষ্ঠুরতা আছে, অমুক আছে তমুক আছে, এইসব। একজন সবকিছুকে ছাড়িয়ে লিখলেন যে বাঙালি হিন্দু আবি তো হাফ মুসলমান হো গেয়া। আমি তো অবাক। আসলে এই নির্বোধগুলো, কোট আনকোট নির্বোধ, যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানেই না, হিন্দু ধর্মের মধ্যে যে বহুত্ববাদ, এর মধ্যে যে শৈব, বৈষ্ণব, শাক্ত যে ধারা, সেই ধারাগুলো কি বলে সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই। তারা যেটুকু নিজেরা বুঝেছে, নিজেরা যেটুকু দেখেছে, তার বেসিসেই তারা কিন্তু নিদান দিচ্ছে। তো হিন্দু ধর্মের যে বহুত্ববাদ, সেইটা নিয়ে আসবো পরে। তার আগে বলি যে মানুষ বংশগতভাবে এবং প্রাকৃতিকভাবে মানুষ কি নিরামিষাশী না আমিষাশী, কোনটা? মানুষের দাঁতের যে গড়ন, মানে ইনসিসার টিথ অ্যান্ড ক্যানাইন টিথ, এই টিথের গড়নটা অনেকটা মাংসাশী প্রাণীদের মতো, ঠিক আছে? গরু, ভেড়া, ছাগল, পাঠা, এদের দাঁতের গড়নটা যেটা হয়, ইনসিসার শার্প হয় না এবং ক্যানাইনটা ডাল হয়, ঠিক আছে? আমাদের সেরকম না। দ্বিতীয়, তৃণভোজী প্রাণীদের যে জয়ের মুভমেন্টটা হয় সাইড বাই সাইড, আমাদের সাইড বাই সাইড হওয়ার সাথে সাথে আমাদের ওপর নিচ হয় মাংসাশী প্রাণীদের মতো। নাম্বার 3, স্টামাকে যে HCl সিক্রিশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আপনারা জানেন, যেটা পিএইচ আমরা মাপি সেটা দিয়ে। তো মানুষের স্টামাকের যে পিএইচ, সেটা মাংসাশী প্রাণীদের মতনই 7 বা 7-এর কাছাকাছি। তৃণভোজী প্রাণীদের, গরু, ভেড়া, ছাগলদের পিএইচ হলো 3 বা 4-এর কাছাকাছি। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে স্মল ইন্টেস্টিনের সাইজ। তৃণভোজী প্রাণীদের স্মল ইন্টেস্টিনের সাইজ অনেক বড়, কারণ তাদের ঘাস পাতা ডাইজেস্ট করতে হয়, যেগুলো খুব টাফ ডাইজেস্ট করা। আমাদের তার থেকে অনেক ছোট, কিন্তু মাংসাশী প্রাণীদের থেকেও আবার বড়। তা সত্ত্বেও আমরা কিন্তু শাক পাতা ডাইজেস্ট করতে পারি না। আপনারা জানেন যে সেটা স্টুলে বেরিয়ে যায়। তাহলে কি দাঁড়ালো? আমাদের দাঁতের গড়ন, চোয়ালের মুভমেন্ট, স্টমাকের পিএইচ আর স্মল ইন্টেস্টিনের সাইজ ডিজাইনড ফর নিরামিষ এবং আমিষ দুটোই, ঠিক আছে? আমরা অমনিভোর্স। আচ্ছা, ইতিহাস কি বলে? ইতিহাসও তাই বলে। খেয়াল করুন, আমাদের পূর্বপুরুষরা যেত না, সেই শিকার করতে যেত, শিকার করে সেই মাংসগুলোকে, যখন আগুন আবিষ্কার হয়নি তার আগে কাঁচা মাংস খেত বন মানুষেরা। তারপরে আগুন আবিষ্কার হলো, ঝলসে পুড়িয়ে পোড়া মাংস খেত। পড়েছেন তো সেগুলো ইতিহাসে। তাহলে ঐতিহাসিকভাবেও মানুষ মাছ মাংস খেয়েছে এবং ফলাহারও করেছে অবশ্যই। এবার আসি যে মাছ এবং মাংসের এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা খুব পুরনো, জানেন। আজ কিছু বছর ধরে সেটা যেন আবার নতুন করে সারফেসে এসছে। এবং দুঃখ লাগে এটা যে আমিষ ভোজী যারা নন ভেজ, তারা নিরামিষ ভোজীদেরকে নিয়ে আমরা কিন্তু কোনো কটাক্ষ বা জোর করে তাকে আমিষ করে দেব, আমিষ করব, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে আমিষ ভালো তুমি আমিষ খাও, এরকমটি খুব একটা কিন্তু দেখবেন না। উল্টোটা কিন্তু দেখবেন যে নিরামিষাশী মানুষেরা, আমি সব নিরামিষাশী মানুষদেরকে বলছি না অবশ্যই, মুষ্টিমেয় যাদের মাথা বিকৃতি আছে বলে আমার মনে হয়, সবাই অবশ্যই নয়, কারণ আমার অনেক নিরামিষ বন্ধু আছে, আমার বাড়িতেও নিরামিষ খায়। তো সেই মুষ্টিমেয় কিছু মানুষ ঘুরিয়ে ফিরিয়ে যারা মেসেজটা করলেন আমাকে, যেটা নিয়ে প্রস্তাবনা আজকে আমার এই বক্তব্যটা, তারা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ধর্মের দোহাই, মেডিকেল দোহাই, মাংস ভালো, ক্রুয়েলিটি, নিষ্ঠুরতা, সনাতন ধর্ম, এই সব করে যেন আমিষ খাওয়া মানুষদেরকে তারা কটাক্ষ করেন, তাদেরকে যেন তার উপরে যেন নিরামিষটা একটা চাপিয়ে দেওয়ার একটা যেন টেন্ডেন্সি তারা দেখান। এটা খুব দুঃখের, এটা খুব বিরক্তও লাগে আমার এতে, ঠিক আছে? এবং আসলে তারা কখনো কখনো যে ধর্মের দোহাই দেন, আমি সেটা নিয়ে আসবো, সেই বহুত্ববাদ যেটা বললাম। তার আগে বলি, তারা অনেক সময় আবার এখন
মেডিকেল সায়েন্সের দোহাই দিচ্ছেন। তো সেটাও একটু বলি কি, তারা বলেন যে নিরামিষ খাওয়া খুব ভালো, এবং সেটা তারা ঠিকই বলেন, নিরামিষ খাওয়া খারাপ কিছু নয়। খারাপ হচ্ছে যে নিরামিষটা চাপিয়ে দেওয়া এবং আমিষটাকে খারাপ বলা, ঘুরিয়ে ফিরিয়ে ধর্মের দোহাই এই ওই করে আমিষ খারাপ নিরামিষ ভালো, এইটা খারাপ। কিন্তু নিরামিষ খাওয়া ডেফিনেটলি ভালো, খারাপ কিছু নয় এর মধ্যে। এবং এটা সত্যি যে নিরামিষ খেলে আপনার কার্ডিয়াক ইভেন্টস এবং কিছুটা ডায়াবেটিস কিন্তু কম প্রবণতা থাকে নিরামিষ ভোজী মানুষদের। কিন্তু উল্টো দিকে এটাও সত্যি যে নিরামিষ ভোজী মানুষেরা কিন্তু সব নিউট্রিশন আবার পান না শুধু নিরামিষ থেকে, ঠিক আছে? কারণ নিরামিষ কমপ্লিট ফুড নয়। নিরামিষে ভিটামিন B12 আসে না, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আসে না। আপনারা জানবেন আমার বহু পেশেন্ট আছে নিরামিষ ভোজী যারা কিন্তু রেগুলার বেসিসে ভিটামিন B12 সাপ্লিমেন্ট তাকে দিতে হয়। তো কমপ্লিট ফুড নয়। এবং এই প্রসঙ্গে বলি যে নিরামিষাশী মানুষেরা কিন্তু গোটা পৃথিবীতেই সংখ্যালঘু, ঠিক আছে? গোটা পৃথিবীতে বোধহয় 5%ও নয় যে যারা নিরামিষ খান, 95%ই কিন্তু আমিষ মানে ননভেজ। কিছু এবং বিশেষত যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, যে কান্ট্রিগুলো সব দিকে এগিয়ে আছে আমাদের থেকে, মানে সাইজে, চেহারায়, হাইটে, ডেভেলপমেন্টে, তাদের মধ্যে 95%ই তারা কিন্তু আমিষাশী। ইদানিং কিছু ভেগান টেগান করে নিরামিষের সংখ্যা একটু একটু করে বাড়ছে, বাট সেটাও 5%-এর নয় গোটা পৃথিবী জুড়ে। ভারতে সেটা 30%ও নয়, ঠিক আছে? আর বাংলায় এই পশ্চিমবঙ্গে তো 2%ও নয় এই নিরামিষভোজী মানুষেরা। তো যাই হোক, তারা সংখ্যালঘু, অবশ্যই তারা গোটা পৃথিবীতে, দেশে এবং এই রাজ্যে তারা সংখ্যালঘু, এবং সেখান থেকেই কোনো ইনসিকিউরিটি আসে কিনা আমি জানি না। আমি আবারও বলছি, সবাই কিন্তু নয়, মুষ্টিমেয় কিছু মানুষ হয়তো সেই ইনসিকিউরিটি থেকেই তারা এটা বলেন। এবং জানবেন যে নিরামিষ খেলে যে লাইফ এক্সপেক্টেন্সি খুব হাই হয়ে যায় এরকমও কিন্তু নয়। যে উন্নত দেশগুলো যেখানে আমিষ খাওয়া মানুষের সংখ্যাই বেশি, তাদের লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি আপনি জানেন। এবং এই ভারতে যদি আপনি স্টেট ওয়াইজ লাইফ এক্সপেক্টেন্সিকে কনসিডার করেন, এই পশ্চিমবঙ্গের লাইফ এক্সপেক্টেন্সি গুজরাট এবং রাজস্থান, যেখানে মূলত নিরামিষ খায় তারা, তাদের থেকে কিন্তু বেশি। মানে পশ্চিমবঙ্গের মানুষজন অনেক বেশি বাঁচে। তো নিরামিষ খেলেই যে বিশাল কিছু হয়ে যাচ্ছে তা নয়। হ্যাঁ, তো সব মিলিয়ে লাইফস্টাইলটাই হলো ইম্পর্টেন্ট লাইফ এক্সপেক্টেন্সির জন্য, এবং হেলথ ইনফ্রাস্ট্রাকচার কিরকম, এবং আপনি আর কিভাবে বাঁচছেন, রুল রেগুলেশন মেনটেন করছেন, ঘুমোচ্ছেন কিরকম, এই সব নিয়েই হয়। তো যাই হোক, এবার আসি আসল প্রসঙ্গে। সেটা হলো হিন্দু ধর্মে বিরুদ্ধে নাকি এই মাছ মাংস, সনাতন ধর্মের বিরুদ্ধে, তার আস্থার বিরুদ্ধে। এবং এই বক্তব্যটা মান্যতা পায় কখন জানেন? যখন এবছরই দেখলাম দুর্গাপুজোতে একটি মধ্যপ্রদেশ এবং একটি দিল্লিতে বেশ কিছু মানুষজন দল বেঁধে মাছ মাংসের দোকানের ঝাপকে নামিয়ে দিচ্ছে এবং উদ্ধত্ত সুরে এবং অ্যাডামেন্ট ওয়েতে বলছে, হ্যাঁ, যেগুলো বন্ধ কর। এই মাছ মাংস হিন্দু ধর্মের আস্থার নাকি বিরুদ্ধে। তাহলে বোঝাই যাচ্ছে যে বেশ কিছু অংশের নিরামিষ খাওয়া, বেশ কিছু অংশের মানুষের মধ্যে একটা বিদ্বেষ রয়েছে আমিষ খাওয়া মানুষের প্রতি, এবং এর মধ্য দিয়ে তারা হিন্দু ধর্মের মধ্যে তারা বিভাজন আনছেন বলে আমার বিশ্বাস। কারণ স্বামীজি বা বামাখ্যাপা এনারা আমিষ খেতেন, এনারা কিন্তু কেউ নিরামিষাশী ছিলেন না। তাহলে কি তারা হিন্দু নন? তাহলে হিন্দুর আস্থার বিরুদ্ধে যাওয়া, এই কথাগুলো বলে হিন্দু ধর্মের মধ্যে যে বিভাজনকারী এই যে মনন, ঠিক আছে, এই মননটাকে আক্রমণ করা জরুরি। এবং এই নির্বোধেরা আসলে এগুলো বলেন তাদের নির্বুদ্ধিতা থেকে, তাদের অজ্ঞানতা থেকে। তারা হিন্দু ধর্ম সম্পর্কে জানেন না। তাহলে হিন্দু ধর্মটা কি? হিন্দু একটি জীবনশৈলী, প্রাচীনতম। হিন্দু ধর্মের অনেকগুলো ধারা এবং উপধারা আছে, ঠিক আছে? একটা বৈষ্ণব ধারা, একটা শাক্ত ধারা, শৈব ধারা, এরকম আরো কিছু, মূল এই তিনটে। এবং তার মধ্যে অন্যতম দুটো, বৈষ্ণব আর শাক্ত। বৈষ্ণব ধারাটা কি? বৈষ্ণব ধারাতে সুপ্রিম যে গড সেটি হচ্ছে বিষ্ণু এবং তার অবতার রাম, কৃষ্ণ, এরা। এবং এই বৈষ্ণব ধারাতে নিরামিষ খাওয়ার কথা অবশ্যই বলা আছে, ঠিক আছে? এবং সেখানে সবকিছু সৃষ্টিকর্তা হচ্ছে বিষ্ণু,
এবং ব্রহ্মা এই সব মিলে, এবং বিষ্ণু হলো সবার ওপরে। এবং তাদের যে গ্রন্থগুলো যেমন হচ্ছে রামায়ণ, মহাভারত, গীতা, এই সবগুলো। এবং এই বৈষ্ণব যে ধারণা, এই ধারণাটা মোটামুটি বৈদিক সিভিলাইজেশনের পরের দিকে, মোটামুটি 2500 বছর আগে এটার কি বলে উৎপত্তি এই ধারাটার। এবার আসি শাক্ত ধারা। শাক্ত ধারাতে সুপ্রিম হচ্ছে গডেস, দেবী, মা দুর্গা, মা কালী। এবং এটা মোটামুটি 10,000 বছর আগে থেকেই বা তারও আগে থেকে কিন্তু এটা প্রবাহমান এই ভারতবর্ষে, এই ভারতীয় উপমহাদেশে আমি বলবো। এই শাক্ত ধারা সেভাবে অর্গানাইজড নয়, মানে কোথাও স্ক্রিপ্টেড নয়, লিখে যাওয়া নয়। যেটা পরবর্তীকালে লেখা হয়েছে গ্রন্থ আকারে সেটা কালিকা পুরাণ অনেক পরে, এবং মার্কেন্ড পুরাণে, ঠিক আছে। এই শাক্ত ধারাতে যে মা দুর্গা, মা কালী এবং মাতৃ শক্তির যে উপাসনা এবং সুপ্রিম গড এবং সেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, এই ভাবনায় বিশ্বাস করা হয়, ঠিক আছে। এবং এখানে নাম, কীর্তন, তন্ত্র, এখানে পুজো অর্চনা, তন্ত্র মন্ত্র, এই সব হলো এর এছাড়া শৈব আছে, ঠিক আছে। আমি শৈবটাতে যাচ্ছি না, যেখানে শিবকে সুপ্রিম গড হিসেবে কল্পনা করা হয় এবং শিবই সবকিছুর সৃষ্টিকর্তা, ঠিক আছে। এবার আপনি একটু এর সাথে না বাস্তবটা একটু মিলিয়ে দেখুন। আচ্ছা, এই বাংলায় আপনি কি পান দেখতে? দেখুন, তাই পান, কিন্তু বাংলায় সব থেকে বেশি সমারোহ, জাঁক জমক করে যে পুজোগুলো হয়, আমরা বাঙালিরা মূলত যে পুজোগুলো করি, কি করি? দুর্গা করি, কালী করি, লক্ষ্মী করি, সরস্বতী করি, মনসা করি, শীতলা করি। মাতৃশক্তি মানে শাক্ত মত, এবং মা দুর্গা, মা কালীও কিন্তু আজকের দিনেও শাক্ত মতেই পূজিতা এখানে, ঠিক আছে। এবং তার সাথে সাথে দেখুন, এই যে মাতৃশক্তির আরাধনা এবং উইমেন এম্পাওয়ারমেন্টও কিন্তু এখানে অনেকটা ম্যাচ করতে পারবেন। অন্যভাবে নেবেন না, এর মধ্যে রাজনীতি দয়া করে আনবেন না। সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গেই কিন্তু একমাত্র রাজ্য যেখানে কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী, এবং এই পূর্ব দিক যেখানে রয়েছে কি বলে শাক্ত মত এবং দেবী শক্তির আমরা উপাসনা করি, ঠিক আছে। এবং উইমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু এখানে খুব স্ট্রং। গুগলও করুন, আপনি পাবেন বিভিন্ন তথ্য, যেখানে নারীর ক্ষমতায়নে পশ্চিমবঙ্গ কিন্তু বেশ ভালো এবং সবচেয়ে ভালো। এবং দেখুন, নারীদের যে সাকসেস, মানে স্বাধীনতা আন্দোলনে যে ইনভলভমেন্ট, মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, এরকম প্রচুর আপনি পাবেন এখানে। তো এই হলো। তা এখানে একটা বেশ মজার জিনিস, সেটা হলো যে এই যে বললাম যে 10,000 বছর কি তারও বেশি এই যে মাটি, শাক্তের মাটি, এখানে গঙ্গারিডাই সিভিলাইজেশন চলছে 10,000 বছর ধরে। 10,000 বছর আগে যে গঙ্গারিডাই সিভিলাইজেশন, যার কি বলে রাজধানী চন্দ্রকেতুগড়, মেদিনীপুরের কাছে, এইটার বর্ণনা দুর্ভাগ্য যে আমরা এটা ইতিহাস পড়িনি, কারণ এর ওপরে কাজ হয়নি, ঠিক আছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মানে যেটা প্রি ইন্ডিপেন্ডেন্ট সময়ে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্রিটিশ ফান্ডিং, যেটা মূলত ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপরে হয়েছিল বলে আমরা সেখান থেকে প্রত্নতত্ত্ব এবং যে জিনিসগুলো পাই দিয়ে যে স্টোরি, যে ইতিহাসটা ফর্ম করা হয়েছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা মোটামুটি 4,500-5,000 বছরের পুরনো। আপনারা জানবেন যে গঙ্গারিডাই সিভিলাইজেশন কিন্তু তারও অনেক পুরনো, ঠিক আছে। এবং এই দুটো সিভিলাইজেশন, মানে তখন বৈদিক সিভিলাইজেশন বা এই বৈষ্ণব যে ধারা, সেগুলো আসেইনি। বৈদিক সিভিলাইজেশনই তৈরি হয়নি। বৈদিক সিভিলাইজেশন তৈরি হয়েছে 3,000 বছর আগে। আমি এগুলো 4,000, 5,000, 10,000 বছর আগেকার কথা বলছি। তো সেখানে যে দেবী দশায়ু এইখানে মা রূপে পূজিতা, যেটা বিবর্তনের মধ্য দিয়ে আজকে মা দুর্গা রূপে এখানে তিনি হয়েছেন। তো এই দেবী দশায়ু এবং গঙ্গারিডাই সিভিলাইজেশন সম্পর্কে আপনি পাবেন কোথায় জানেন? আপনি মেগাস্থেনিসের বর্ণনায় পাবেন, দ্য ইন্ডিকা। গুগল করুন, পাবেন গঙ্গারিডাই সিভিলাইজেশন। গ্রিসে এখনো পর্যন্ত গঙ্গারিডাই সিভিলাইজেশন পড়ানো হয়, যেটা দুর্ভাগ্যক্রমে আমরা পড়িনি, কিন্তু ইদানিং ঢুকেছে। গঙ্গারিডাই সিভিলাইজেশনের উপরে কাজ হচ্ছে, ঠিক আছে। এবং সে মানে অসীম পরাক্রমশালী মেগাস্থেনিস লিখছেন, পাবেন গুগলে,
যে আলেকজান্ডার আর পূর্ব দিকে উনি অগ্রসর হলেন না, না হয়ে পালিয়ে গেলেন। তার মূল কারণ কি, যে গঙ্গারিডাই সিভিলাইজেশনে একটা অতি পরাক্রমশালী সভ্যতা এখানে বিরাজমান, এবং এই সভ্যতার মানে এই যে শক্তি, এই শক্তির নাকি 2 লাখ, একদম বর্ণনা আছে, গুগলে পাবেন, যে 2 লাখ পদাতিক সৈন্য, 40,000 হচ্ছে অশ্বারোহী এবং 4,000 হচ্ছে ঐরাবত বাহিনী। এই রকম ভয়ঙ্কর এক পরাক্রমশালী সাম্রাজ্য কথা কিন্তু মেগাস্থেনিস বলে গেছেন। সেটা বেদিক সিভিলাইজেশনের অনেক আগে এসে উনি এটা বলে গেছেন, এবং সেইটা দ্য ইন্ডিকাতে লিপিবদ্ধ, এবং গঙ্গারিডাই সিভিলাইজেশন নিয়ে কিন্তু পড়ানো হচ্ছে গ্রিসে, আমরা পড়ছি না। আসলে এর উপরে কাজ হয়নি, ঠিক আছে? তো আজ কাজ হলে বোঝা যাবে কি হচ্ছে। তো যেটা বলা, যে এই শাক্ত মত, এই শাক্ত মতে স্যাক্রিফাইস, বলি, ঠিক আছে, কালিকা পুরাণ যেরকম বললাম, মার্কেন্ড পুরাণ, হ্যাঁ, তন্ত্র মন্ত্র এখানে এই সব রয়েছে। এবং এই শাক্তের এবং মজার কাণ্ড আপনি জানবেন যে কালীঘাট 51 পীঠ, হ্যাঁ, এবং এই প্রসঙ্গে বলি 51 পীঠ, এই যে সেটাও কিন্তু শক্তিপীঠ, মানে মা কালী, তার মানে সেই শাক্ত মত। এবং এই শাক্ত মত এত বিস্তৃত যে 51 পীঠ এই শুধু ভারতবর্ষে তো বটেই, পূর্ব মানে বাংলায় তো অনেক বেশি, ঢাকাতে আছে ঢাকেশ্বরী, এছাড়া চীনে আছে, তিব্বতে আছে, শ্রীলঙ্কায় আছে, পাকিস্তানে আছে, মরুতীর্থ, হিংলাজ, এই সব যে, তার মানে বোঝাই যাচ্ছে যে এই মাতৃশক্তি বা এই কালী দুর্গা সে কতটা প্রভাবশালী। এবং যখন বৈদিক ধারার যখন তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, সেখানে রাম অবতার, বিষ্ণুর অবতার রাম, সেও কিন্তু ভদ্রকালীর উপাসক। সেও রাবণের যুদ্ধের আগে বোধন করে মা দুর্গার পুজো করছেন। রাবণের ভাই মহিরাবণ, পাতাল লোকের উনি অধীশ্বর, অসীম শক্তিশালী, তিনি হচ্ছেন মা দুর্গার উপাসক। তার মানে দেখুন যে যখন বৈষ্ণবের যে ভাবনাগুলো, বৈষ্ণব ধারার ভাবনাগুলো উঠছে, সেগুলোও কিন্তু মা দুর্গা, মা কালী এবং এই শাক্ত মতকে জড়িয়েই, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে উঠছে। এবং বৈষ্ণব ধারার যে অবতার রাম, ঠিক আছে, সেই রামও কিন্তু তিনি আমিষাসী ছিলেন, ঠিক আছে? অযথা এটা নিয়ে ডিবেট করবেন না, প্রচুর এটা নিয়ে তথ্য আছে। বাল্মীকি রামায়ণ খুলে দেখুন, যে রাম দণ্ডকারণ্যে লিখছেন বাল্মীকি, যে দণ্ডকারণ্যে যখন তারা ক্লান্ত হয়ে প্রথম কুটিরটি বাঁধবেন বনবাসে গিয়ে, তখন রাম খাবারের জন্য তিনি একটি বিশেষ প্রজাতির হরিণকে বধ করে নিয়ে এসছেন, যে হরিণ খাবেন, হরিণের মাংস খাবেন, ঠিক আছে? রাম ক্ষত্রিয় মানুষ, ক্ষত্রিয় পুরুষ, তো ক্ষত্রিয়রা মাংস খাবে, মাছ খাবে, মাংস খাবে, এটাই তো তো অযথা এটা নিয়ে বিতর্ক করবেন না। আমরা আমাদের মতন করে সাজিয়ে নিচ্ছি, সেটা অন্য কথা, ঠিক আছে? এবং রাম ভদ্রকালীর উপাসনা করতেন, ঠিক আছে? এটাও কিন্তু বাল্মীকি রামায়ণে আছে। সুতরাং আমিষ নিরামিষের দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে হিন্দু ধর্মের বহুত্ববাদকে আমাদেরকে সম্মান করতেই হবে, এবং হিন্দু ধর্মকে বিভাজন করা যাবে না। আমিষ এবং নিরামিষ করে আমিষ খাওয়া মানুষদেরকে হিন্দু ধর্ম থেকে যেন বিচ্ছিন্ন করে দেওয়া, তাদেরকে যেন বিধর্মী করে দেওয়া, তাদেরকে তারা যেন হিন্দুই নয় এই রকম বলে দেওয়া, এটা কিন্তু গুরুতর অপরাধের মধ্যে পড়ে। হিন্দু ধর্ম, এই যে আদি ধর্ম, সনাতন হিন্দু ধর্ম, এই ধর্মকে যারা ভাঙতে চাইছে, এই নিরামিষ এবং আমিষের মধ্য দিয়ে বহুত্ববাদকে না বুঝে বা বুঝে, তারা কিন্তু আমার মনে হয় একটু সাবধান হয়ে যান। কারণ এই ধর্ম, এই হিন্দু ধর্মের মহত্ব এবং এই হিন্দু ধর্মের বহুত্ববাদ এবং এই হিন্দু ধর্মের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার, ঠিক আছে?